এই তিনটা বড় প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। সার্জিও গর ঢাকা সফরে এলেন। তার এই সফর কি নিছক কি কোনো কৌশল, নাকি বাংলাদেশের জন্য কোনো অ্যাসিড টেস্ট ছিল? যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিনি কিন্তু একাধারে ইন্ডিয়াতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত বটে। ওপর যদি দেখেন তাহলে এই সফরটা খুব সাধারণ একটা রাষ্ট্রীয় সফর ছাড়া আর কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একটা রুটিন সফর, নাকি লোকচক্ষুর অন্তরালে এখানে আরো কিছু আছে? আমরা চেষ্টা করব প্রতিটা ডট মিলাতে। সো নাও লেটস কানেক্ট দ্য ডটস। সময়, প্রেক্ষাপট আর সফরের পেছনে থাকা কূটনৈতিক বিষয়গুলো মেলালে উই উইল গেট দ্য বিগার পিকচার। বাংলাদেশের নতুন পররাষ্ট্রনীতি কি হতে যাচ্ছে, হাউ ইট উইল ওয়ার্ক, ঢাকা বা দক্ষিণ এশিয়া নিয়ে আমেরিকান পলিসিগুলো আসলে কি, তারা এখানে কি চায়, কি তাদের স্বার্থ, দেশগুলো কিভাবে রিয়্যাক্ট করবে, কতটুকু দেবে কতটুকু দেবে না, এই ঘটনাগুলোকেই আমরা মিলিয়ে আনার চেষ্টা করব। প্রথমেই কোনো ধরনের কূটনৈতিক ভাষার মারপ্যাচ ছাড়াই তিনটা বড় প্রশ্নকে আমরা সামনে নিয়ে আসব। এই তিনটা বড় প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সব রহস্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের পরেই কেন আমেরিকান দূতের এই সফর? সার্জিও গর, যিনি আমেরিকার মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একাধারে ইন্ডিয়ান রাষ্ট্রদূত, তার এই সফরকে দিল্লি কিভাবে দেখছে? এবং তার চেয়ে বড় কথা, ভূ রাজনীতির এই খেলায় বাংলাদেশ কি আদৌ লাভবান হবে, নাকি বড় বড় যে শক্তিগুলো তাদের স্বার্থের বলি হবে? প্রথমে আসি টাইমিং এর বিষয়ে। চায়না সফরে তারেক রহমান বাণিজ্য, অবকাঠামো, অর্থনৈতিক করিডোর এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিশদ আলাপ আলোচনা করেছেন। চীনের সঙ্গে বাংলাদেশের ইন্টারনাল যোগাযোগ যখন এইভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই ঢাকায় পা রাখলেন সার্জিও গর, ওয়ান অফ দ্য আমেরিকান বস, বলতে পারেন দ্য গডফাদার। যে যত কথা বলে বলুক, ওয়াশিংটন দে আর অলওয়েজ অ্যাহেড দেন আদার্স। আমাদের চেয়ে তো তারা এইসব খেলাতে অনেক বেশি এগিয়ে। তারা খুব ভালো করেই জানে গ্লোবাল পাওয়ার প্লেতে কে কিভাবে খেলে, স্পেশালি চায়না। তাই সার্জিও গোরের এই সফরের উদ্দেশ্য মোটেও চীনকে থামিয়ে দেওয়া নয়, বরং ঢাকা সহ সাউথ এশিয়ান কান্ট্রিগুলোকে সুস্পষ্ট কিছু বার্তা দেওয়া। কি সেই বার্তা? সহজ কথায়, আমেরিকার চাওয়া হচ্ছে ঢাকা যেন তার সবগুলো ডিম এক ঝুড়িতে না রাখে। আমেরিকানরা দেখতে যাচ্ছে বাংলাদেশ কি সত্যি চায়নার দিকে সম্পূর্ণ হেলে পড়ছে, নাকি বিএনপি সরকার তার চরিত্র অনুযায়ী কূটনৈতিক খেলাতে সম্পূর্ণ ব্যালেন্স রেখে চলছে, যেভাবে জিয়াউর রহমান চলেছিলেন, যেভাবে বেগম খালেদা জিয়া জানিয়েছিলেন বাংলাদেশকে। সরকারি সূত্র থেকে আমরা যতটুকু জানতে পারি, মূলত বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যাপ বুঝতে চেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি চীন, ইন্ডিয়া এবং আমেরিকা এই তিন শক্তির মধ্যে ভারসাম্য ধরে রাখতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বঙ্গোপসাগর এবং ইন্ডিয়ান ওশনে বাংলাদেশের রোল কি হতে যাচ্ছে? শেষ প্রশ্ন, আমেরিকা কি বাণিজ্যিক এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলে নতুন করে স্থান তৈরি করতে পারবে কিনা? আগেই বলেছি, সার্জিও গোর শুধুমাত্র দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞই নন, বরঞ্চ তিনি ইন্ডিয়ান রাষ্ট্রদূতও বটে। অর্থাৎ সার্জিও গোর যাই করুক না কেন, তার মাথায় দিল্লি অবশ্যই থাকবে এবং সবসময় থাকবে। অন্যদিকে খেয়াল করেন, আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান তিনি অলরেডি বলেছেন ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্কে কিছু ইরিটেশন রয়েছে। এমন প্রেক্ষাপটে ইন্ডিয়ার মাথার ভিতর কি ঘুরছে সেটা জানা জরুরি। ইন্ডিয়া যা জানতে চায় তা হলো বাংলাদেশে চীনের সামরিক ও অর্থনৈতিক প্রভাব কতটুকু বাড়ছে, অর্থাৎ এইসব ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু বেশি ইনভলভ হচ্ছে চায়নার সাথে, এবং বে অফ বেঙ্গলে নতুন কোনো পাওয়ার ব্যালেন্স তৈরি হচ্ছে কিনা। দেয়ার ক্যান বি নো ডিনাইং অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইন্টারন্যাশনাল পলিটিক্সে ইন্ডিয়া এবং আমেরিকা খুবই কাছাকাছি থাকা কৌশলগত অংশীদার। তাই ওয়াশিংটন কখনোই চাইবে না ইন্ডিয়া এবং বাংলাদেশের সম্পর্ক তলানিতে যে ঠেকুক। কিন্তু বাংলাদেশ তার স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত ইন্ডিয়ার সাথে এই সম্পর্ক ডেভেলপ করতে পারবে না। পরিস্থিতি যখন এরকম, তখন কৌশলগত হিসাবে আমেরিকা চাইবে ইন্ডিয়া যেন বাংলাদেশকে অনেক বেশি করে চেপে ধরতে না পারে। অন্যদিকে বাংলাদেশও যেন তার কৌশলগত স্বাধীনতা বজায় রেখে তার পররাষ্ট্রনীতি সাজায়, অর্থাৎ বাংলাদেশ যেন পুরোপুরি ইন্ডিয়ার গ্রিপে কোনোভাবেই চলে না যায়। কারণ সবকিছুতেই একটা কাউন্টার ব্যালেন্স দরকার পড়ে। সার্জিও কক্সবাজারে গিয়েছিলেন রোহিঙ্গাদের দেখতে, কিন্তু এটা কি শুধুই একটি মানবিক অনুভূতি? আন্তর্জাতিক রাজনীতিতে মানবিক অনুভূতি শুধুই একটা টুল, এর কোনো সরাসরি ফাংশন নাই। রোহিঙ্গা সংকটের সঙ্গে জড়িয়ে আছে মিয়ানমারের অস্থিতিশীলতা, বঙ্গোপসাগরের সীমানার নিরাপত্তা এবং মানব পাচারের বড় ঝুঁকি। যুক্তরাষ্ট্র এদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করেছে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশের মূল দাবি এখানে কি? ত্রাণ নাকি নিরাপদ প্রত্যাবাসন?
এখন বাংলাদেশ অবজার্ভ করবে যুক্তরাষ্ট্র তারা কি শুধু ত্রাণ দিয়ে থেমে যাচ্ছে, নাকি এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, ফিরিয়ে দেবার জন্য কৌশলগত কোনো চাপ প্রয়োগ করছে। এই অবজারভেশন থেকে বাংলাদেশ যে আউটকামটা পাবে তার উপরে অনেকটাই নির্ভর করবে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতি কিভাবে সাজাবে। ঘটনা যদি শুধুমাত্র আলোচনার টেবিলে সীমাবদ্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের যে রিয়াকশন আর রোহিঙ্গারা ফিরে গেলে যে রিয়াকশন, তার মধ্যে থাকবে আকাশ পাতাল পার্থক্য। এবার আমরা দেখব বাংলাদেশের লাভটা ঠিক কোথায় এবং ঝুঁকিটা ঠিক কোথায়। কতটুকু লাভের জন্য কতটুকু ঝুঁকি আমরা অ্যাবজর্ভ করতে পারবো। লাভের যে বিষয়গুলো আছে তার মধ্যে যা যা আছে, লাভের বিষয়গুলোর মধ্যে আছে ইউএস মার্কেটে রফতানি বৃদ্ধি, বড় শক্তির প্রতিযোগিতার মাঠ হওয়ার ঝুঁকি, বাংলাদেশে জ্বালানি ও প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগ, চায়না এবং আমেরিকার মাঝে কোনো একটা পক্ষ বেছে নেবার ঝুঁকি। লাভ হচ্ছে কূটনৈতিক ভাবমূর্তিকে শক্তিশালী করা এবং ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কে নতুন কোনো জটিলতা। সুযোগের জায়গাটা এভাবে, আমরা যদি সঠিক কূটনৈতিক চাল চালতে পারি, ইন দ্যাট কেস আমেরিকার কাছ থেকে আমরা বাজার সম্প্রসারণের সুবিধা আদায় করতে পারবো, প্রযুক্তি এবং জ্বালানি খাতে বড় বড় বিনিয়োগ আমরা আনতে পারবো এবং রোহিঙ্গাদেরকে সসম্মানে তাদের দেশে ফিরিয়ে দিতে পারবো। সবচেয়ে বড় বিপদটা হবে এই সুবিধাগুলো আদায় করতে গিয়ে বড় বড় শক্তিগুলোর প্লেগ্রাউন্ডে আমরা পরিণত হয়ে যাই কিনা। কিছু না দিলে কিন্তু আপনি কিছু পাবেন না। অর্থনৈতিক সাহায্যের সঙ্গে যদি বাংলাদেশকে ভূ রাজনৈতিক শর্ত জুড়ে দেওয়া হয়, কিংবা চীন ও আমেরিকার মধ্যে থেকে যে কোনো একটাকে বেছে নিতে বলা হয় এবং বাংলাদেশ যদি তা করতে বাধ্য হয়, তখনই তা হবে সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। এই পরিস্থিতিকে আমরা কিভাবে এনক্যাশ করব তা নিয়ে আমাদের সবার মধ্যে কমন ডায়ালগ থাকা দরকার। সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশ কোন গ্রুপে যোগদান করছে বা কাদেরকে প্রায়োরিটি দিচ্ছে, এটা সেই সিদ্ধান্ত গ্রহণের সফর ছিল না। বাংলাদেশের আসল সাফল্য কখনোই চীনকে ঠেলে দিয়ে আমেরিকাকে কাছে টানা নয়, বা আমেরিকাকে ঠেলে দিয়ে চীনকে কাছে টানা নয়। সাফল্য তখনই আসবে যখন আমরা চায়না, আমেরিকা, ইন্ডিয়া এবং ইইউ এর দেশগুলোকে সাথে নিয়ে তাদের সঙ্গে ডায়ালগস করে আমরা আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে স্বার্থগুলো আছে সেগুলোকে হাসিল করতে পারবো। আপনার কি মনে হয় বাংলাদেশ কিভাবে আন্তর্জাতিক রাজনীতির এই জটিল পরিস্থিতিটা হ্যান্ডেল করবে? পারবে তো বাংলাদেশ? ইতিহাস বলে বিএনপি সরকারের সময় বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল সবচেয়ে ব্যালেন্সড। এখন যে তারেক রহমানের সরকার, সেটা বিএনপির সরকার। কোনোভাবেই এরা দেশের কোনো স্বার্থকে কখনোই জলাঞ্জলি দেয়নি।